ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার গণিতের ওপর যে প্রথম সেটটা দেওয়া আছে, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, তার প্রশ্ন উত্তর আলোচনা করছি। তো তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো। প্রথমের প্রশ্ন যেটা দেওয়া আছে, সায়ন তার 25 টাকার 16% এবং তীর্থ তার 60 টাকার 15% চাঁদা দিল, কে কত টাকা চাঁদা দিল? তো একের দাগের একেরটাতে বলেছে সায়ন চাঁদা দিয়েছে, সায়ন চাঁদা দিয়েছে বা দিল সমান কত? 25 টাকার 16% সমান 25 গুণিতক 16/100, 25 4-এ 100, 4 4-এ 16 সমান 4 টাকা। তারপর বলেছে কি তীর্থ চাঁদা দিয়েছে, তীর্থ চাঁদা দিল সমান 60 টাকার 15% সমান 60 গুণিতক 15/100, 0 0 কাটলো, 5 3-এ 15, 5 2-এ 10, 2 3-এ 6 সমান 9 টাকা। তাহলে চেয়েছে যে কে বেশি টাকা চাঁদা দিল। অতএব সায়ন দিয়েছে 4 টাকা, তীর্থ দিয়েছে 9 টাকা, তাহলে অতএব তীর্থ বেশি টাকা চাঁদা দিল। এবার দুয়েরটা বলেছে যে 9x⁴ -6x এর কিউব -7x + 2 এই বীজগাণিতিক সংখ্যামালায় x সমান 1 বসিয়ে প্রদত্ত কোণটি পাবো। দেওয়া আছে 9x⁴ -6x এর কিউব -7x + 2, যেখানে মান বসাতে বলেছে x সমান সমান 1। তাহলে মান বসালে কি পাবো? 9 গুণিতক 1⁴ -6 গুণিতক 1 এর কিউব -7 গুণিতক 1 + 2 সমান 1⁴ মানে 1, তাহলে 9 গুণিতক 1 মানে 9, বিয়োগ 6 বিয়োগ 7 যুক্ত 2 সমান হয়ে যাচ্ছে 9 2 11 বিয়োগ 13 সমান -2। তাহলে এখানে অপশানগুলো দেওয়া আছে, একের দাগে 2, বি এর দাগে 4, সি এর দাগে 12, ডি এর দাগে -2। তাহলে এটা কোনটা হয়ে গেল? অপশান ডি, -2। তারপরে 3-এ বলেছে যে শূন্যস্থান পূরণ করো, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 4 তার ক্ষেত্রফল নির্ণয় করি। বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বলা আছে x + 4 একক। তাহলে বর্গক্ষেত্রের বাহু দেয়া থাকলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল সমান কি জানি? ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু, অর্থাৎ x + 4 এর হোল স্কোয়ার। x + 4 এর হোল স্কোয়ার বর্গ একক, এটা লিখতে পারো। অথবা এটাকে যদি a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙো তাহলে কি হয়ে যাবে? x² + 2ab মানে 8x + 16 বর্গ একক। এইটা হয়ে যাচ্ছে কি, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 4 একক তার ক্ষেত্রফল x² + 8x + 16 বর্গ একক। 4-এরটা বলেছে যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা প্রদত্ত কোণটি। সুষম বহুভুজের বহিঃকোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং বলেছে তার বাহু সংখ্যা। বাহু সংখ্যা সমান আমরা কি জানি? আমরা জানি বাহু সংখ্যা সমান, সুষম বহুভুজের বাহু সংখ্যা সমান, বাহু সংখ্যা সমান অন্তঃকোণের সমষ্টি, অর্থাৎ 360 বাই, এখানে বলা আছে বহিঃকোণ 60 ডিগ্রি সমান 6 6 36 6টি। তাহলে অপশান দেওয়া আছে এ 5টি, বি 6টি, উত্তর হয়ে যাবে বি 6টি। 5-এর দাগেরটা বলেছে যে একটি সিকি, একটি আধুলি, একটি মুদ্রার মূল্যের অনুপাত প্রদত্ত কোনটি? একটি সিকি মানে কি? এক সিকি সমান 5-এর দাগে এক সিকি সমান 25 পয়সা, এক আধুলি সমান
50 পয়সা ও 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এদের অনুপাত বার করতে বলেছে। অনুপাত বার করতে হলে কি হবে? তাহলে অতএব একটা সিকি, একটি আধুলি ও একটি মুদ্রার মূল্যের অনুপাত, অতএব এদের অনুপাত সমান কি হবে? 25:50:100। কাটাকাটি করলে কি হবে? 25 একে 25, 25 দুইয়ে 50, 25 চারে 100 সমান 1:2:4। 6 দাগের প্রশ্ন বলেছে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো ড্যাশ। তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে যে কোনো একটা সরলরেখা থেকে তার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার ওপর সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে কোনটা? যেটা হবে লম্ব দূরত্ব। লম্বভাবে যেটা থাকবে সেটাই হচ্ছে লম্ব দূরত্ব, সেটাই হয়ে যাবে সবচেয়ে ক্ষুদ্রতম। অর্থাৎ কি? কোনো একটা সরলরেখা তার বহিস্থ যে কোনো একটা বিন্দু থেকে ওই বিন্দুর ওপর সবচেয়ে ক্ষুদ্রতম ডিস্টেন্স হবে কোনটা? যেটা ওই বিন্দুর সঙ্গে লম্বভাবে থাকবে, সেই ডিস্টেন্সটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তো এরপরে 2 দাগের একটাতে বলেছে যে 3 সেমি, 5 সেমি ও 8 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 সেমি, 5 সেমি ও 8 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে 3টা বাহু দেওয়া থাকে, সেটা আমরা জানি, কিন্তু সমস্ত ক্ষেত্রেই 3টা বাহু দেওয়া থাকলেই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে যেমন দেওয়া আছে 3 সেমি, 5 সেমি ও 8 সেমি, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কারণ কি? আমরা জানি তখনই ত্রিভুজ আঁকা সম্ভব যখন ওই ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতম অন্য যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর যোগফল যদি বেশি হয়, সেক্ষেত্রেই এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু এক্ষেত্রে বৃহত্তম বাহু 8 সেমি, কিন্তু অন্য দুটো বাহুর যোগফল কত হয়ে যাচ্ছে? 8। সেটা এই 8 সেমির সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে, যার জন্য এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে ত্রিভুজ আঁকা কখন সম্ভব হয়? যখন ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা অন্য দুটো বাহুর যোগফলটা অর্থাৎ সমষ্টিটা বেশি হয়, তখনই সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণটা লিখবে। এরপরে 2 দাগে দেওয়া আছে x + 1/x = -1 হলে x এর কিউব -1 এর মান লেখো। x + 1/x = 2 দেওয়া আছে কি? x + 1/x = -1। তাহলে হলে কার মান বার করতে বলেছে? মান বার করতে বলেছে x এর কিউব -1 এর মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x² + 1 = -x বা x² + x + 1 = 0। তাহলে মান বার করতে বলেছে x এর কিউব -1, x এর কিউব -1 সমান a কিউব - b কিউব। a কিউব - b কিউবের সূত্র a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে x ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না x - 1 ইন্টু এই মানটা আমরা কত পেয়েছি? x² + x + 1, x² + x + 1 = 0 ইন্টু 0। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে পুরোটা হয়ে যায় 0, অর্থাৎ x এর কিউব -1 এর মান কত বেরোলো? 0। এরপরে 3টা বলেছে যে দুটি সংখ্যার যোগফল 10 এবং অন্তর 4। তাহলে সংখ্যা দুটি লিখি। অন্তর মানে বিয়োগফল। তাহলে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 4। ধরে নিচ্ছি 3টাতে যে ধরি সংখ্যা দুটি হলো a ও b। ধরি সংখ্যা দুটি হলো a ও b, তাদের যোগফল কত দেওয়া আছে? a + b সমান বলা আছে 10, আর অন্তর মানে বিয়োগফল a - b সমান বলা আছে 4। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 আর 2কে সমাধান করে a ও b এর মান বার করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা 1 যুক্ত 2 করি তাহলে কি পাবো? 1 যুক্ত 2 করে পাই যে a + b + a - b সমান 10 + 4, b কেটে গেল, বা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি 2a = 7 × 2 = 14,
বা এ সমান 14/2 সমান 7। তাহলে একটা পেয়ে গেলাম 7, অপরটা কত হবে? দুটোর যোগফল বলা আছে 10, তাহলে একটা যদি 7 হয় অপরটা কত হবে? অতএব বি সমান 10 বিয়োগ 7 সমান 3। তাহলে নির্ণয় সংখ্যা দুটি কী হলো? অতএব এ সমান 7, বি সমান 3। এই দুটো সংখ্যা যাদের যোগফল 10 এবং অন্তর অর্থাৎ বিয়োগফল 7 থেকে 3 বাদ দিলে 4। তো 4-এর দাগেরটা বলেছে যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে এক জোড়া কোণ লেখো যারা পরস্পর সম্পূরক কোণ, এবং 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এক জোড়া কোণ লেখো যারা পরস্পর পূরক কোণ। পূরক কোণ নয়, তাহলে এমন একটা লিখতে বলেছে যে সম্পূরক কোণ হবে, এবং 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এক জোড়া কোণ লিখতে বলেছে যারা পরস্পর পূরক কোণ নয়। সম্পূরক কোণ কখন হয়? যদি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে একটাকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো এক জোড়া সংখ্যা, যে কোনো এক জোড়া কোণ লিখতে বলেছে যে দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এক জোড়া কোণ লিখতে বলেছে যেটা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে সেক্ষেত্রে কী হয়? পূরক কোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি হয়, কিন্তু এখানে বলেছে পূরক কোণ নয়। তাহলে পূরক কোণ নয় মানে দুটোর যোগফল 90 ডিগ্রি হবে না। তাহলে 4-এরটা 180 ডিগ্রির মধ্যবর্তী দুটো এক জোড়া হচ্ছে সম্পূরক কোণ কী হবে? আমি যদি লিখি 60 ডিগ্রি ও 120 ডিগ্রি, এটা হয়ে যাবে সম্পূরক কোণ। কেন? 60 যুক্ত 120 সমান 180। আর আরেকটা যদি লিখি যে 40 ডিগ্রি ও 30 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে এ দুটোর যোগফল কী হয়ে যাচ্ছে? এটা পরস্পর পূরক কোণ হবে না। কেন না? এদের যোগফল 40 যুক্ত 30 70 হচ্ছে, কিন্তু পূরক কোণ হতে গেলে 90 ডিগ্রি হতে হয়। তাহলে এটা হচ্ছে সম্পূরক কোণের উদাহরণ, আর এটা হচ্ছে পূরক কোণ নয়। এরা পূরক কোণ নয়। এরপর 5-এরটা বলেছে কি? 5-এরটা বলেছে যে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5, অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি বার করতে বলেছে। প্রথম শরবতে বলেছে কি? যে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে 3:5, এবং অপর শরবতে সিরাপ এবং জলের অনুপাত দেওয়া আছে 4:7। তাহলে কোন শরবতটি বেশি মিষ্টি? তাহলে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে। প্রথম প্রকার শরবতে সিরাপ ইজ টু জল সমান কত দেওয়া আছে? 3:5। অতএব প্রথম প্রকার শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার সমান 3/8 অংশ। আর দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ ইজ টু জল সমান কত দেওয়া আছে? সিরাপ ইজ টু জল দেওয়া আছে 4:7। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় প্রকার শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার কত হবে? সিরাপের আনুপাতিক ভাগহার দ্বিতীয় প্রকার শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার সমান কত হচ্ছে? আনুপাতিক ভাগহার সমান 4 আনুপাতিক ভাগহার আমরা বার করতে জানি, যেটার বলেছে সেটা বাই দুটোর যোগফল। 4 আর যুক্ত 7 সমান 11 অংশ। তাহলে প্রথমটাতে সিরাপের আনুপাতিক ভাগহার পেয়েছি 3/8 অংশ, দ্বিতীয়টাতে সিরাপের আনুপাতিক ভাগহার পেয়েছি 4/11 অংশ। তাহলে এবার কাজ করতে হবে কি? এই দুটো ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব, দিয়ে কোনটা বড় কোনটা ছোট সেটা বার করতে হবে। তাহলে 3/8 আর 4/11 এদেরকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে প্রথমটাকে 11 দিয়ে গুণ করতে হবে, এবং দ্বিতীয় ভগ্নাংশটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11×3 33/88, আর এটা হয়ে যাচ্ছে 8×4 32/88। তাহলে কোনটা বড়? 33/88 বড়, অর্থাৎ 3/8 অংশটা বড়, অর্থাৎ প্রথম প্রকার শরবত বেশি মিষ্টি। তাহলে এখান থেকে কি বলতে পারছি? প্রথম প্রকার শরবত বেশি মিষ্টি। 6 অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক।
যদি নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তবে ওই বরফ পুনরায় জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লেখো। তাহলে জল জমে বরফে পরিণত হলে 10% বৃদ্ধি পায়, তাহলে ঘুরে যদি বলা হয় যে বরফ জলে পরিণত হলে অবশ্যই তার আয়তন হ্রাস পাবে, সেটা শতকরা কত পার্সেন্ট হ্রাস পাবে যখন জল জমে বরফ হলে আয়তনটা 10% বৃদ্ধি পায়। তাহলে ধরে নিচ্ছি যে 100 একক জলের আয়তন 100 ঘন একক হলে বরফের আয়তন কত হবে? বরফের আয়তন হবে সমান 100 যুক্ত 100 10%, 100 গুণিতক 10/100 সমান 100 যুক্ত 10 সমান 110 ঘন একক। তাহলে জল জমে বরফে পরিণত হলে 100 ঘন একক জলের আয়তন 100 ঘন একক হলে সেই জলটা বরফে পরিণত হলে বরফটার আয়তন হবে 110 ঘন একক। তাহলে এখানে বলেছে যে ওই বরফটা অর্থাৎ 110 ঘন একক বরফ যদি পুনরায় ঘুরে জলে পরিণত হয় তাহলে শতকরা কতটা হ্রাস পাবে সেটা বার করতে বলেছে। তাহলে ঘুরে যদি লিখি যে 110 ঘন একক বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় 110 ঘন একক বরফ জল হলে হয় 100 ঘন একক। তাহলে আয়তন কতটা হ্রাস পাচ্ছে? আয়তন হ্রাস পায় 110 বিয়োগ 100 সমান 10 ঘন একক। তাহলে 1 ঘন একক বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় সমান 10/110 ঘন একক। এবার শতকরা বার করতে বলেছে মানে 100 দিয়ে নিয়ে আমাকে ভাবতে হবে। তাহলে 100 ঘন একক বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় সমান 10/110 গুণিতক 100 ঘন একক। তাহলে এখানে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে কত? 0 0 কাটলো, 10 10 100/11। তাহলে এটা সমান কি? এটাকে যদি ভগ্নাংশে আকারে নিয়ে আসা হয় ভাগ করলে তাহলে হয়ে যাবে 11 9 99 পূর্ণ 1/11 ঘন একক। তাহলে 110 ঘন একক বরফ গলে যদি জলে পরিণত হয় সেক্ষেত্রে তার আয়তনটা 9.1/11% হ্রাস পাবে। এটাই ছিল তোমাদের দেওয়া। তাহলে অতএব দিয়ে লিখতে হবে যে ওই বরফ পুনরায় জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? আয়তন শতকরা 9.1/11 হ্রাস পাবে।